নবনীর কাছে মুহূর্তটা অলৌকিক ঠেকলো। সে কি ভুল দেখেছে? ঝাপসা বৃষ্টির আবরণে সামনে বসা মানুষটার কি সত্যি দিব্য তালুকদার, নাকি মনে কোণে গহীন কোণ থেকে উঠে আসা বিভ্রম? নবনীকে দেখা মাত্রই দিব্য উঠে দাঁড়ালো। তার দীর্ঘ অবয়ব নিয়ে বড় বড় পদক্ষেপ বৃষ্টিতে অপেক্ষা করে সে এগিয়ে এলো নবনীর দিকে। নবনী তখন এক জীবন্ত পাথরের মূর্তি। ওর ভেতরটা এক অজানা ঝড়ে কাঁপছে। দিব্য এসে একদম মুখোমুখি দাঁড়াতেই নবনী তরিং মাথা নিচু করে নিল। ওর মস্তিষ্কে তখন হাজারটা চিন্তা। ক্ষমা কি তার চাওয়া উচিত? একটা সরি বলে উপস্থিত অবসান হবে, কিন্তু আষ্টটা তাকে আষ্টপৃষ্টে বেঁধে ফেলেছে। মুখ ফুটে একটা শব্দও বেরোচ্ছে না। দিব্য তীক্ষ্ণ দৃষ্টিতে বৃষ্টির জলে স্নিগ্ধ এই মানবিকের পরখ করতে লাগলো। নবনীর চোখ দুটো রক্তিম, কান্না করেছে বোঝা যাচ্ছে। বৃষ্টি শীতল স্পর্শে তার গোলাপের পাপড়ির ন্যায় নরম ওষ্ঠধর তীর তীর করে কাঁপছে। চারপাশে এই বৈরী আবহাওয়া। দিব্য খুব শান্তভাবে বলল, আই অ্যাম সরি। রাগ কি এবার একটু কমেছে? নবনীর হৃৎস্পন্দন যেন একটা স্পন্দন মিস করলো। সে চৌকিতে মুখ তুলে চাইলো। এই লোকটা তাকে সরি বলেছে, কিন্তু কেন? নবনী নিজেকে ধরে রাখতে পারল না। ভেতরে সমস্ত অভিমান, যন্ত্রণা আর ভালোবাসা বাঁধ ভেঙে উপচে পড়ল। ছিটকে গিয়ে সামনে থাকা মানুষটাকে প্রশস্ত বুকে আছড়ে পড়ল। দুহাতে ঝাপটে ধরে মাথা ঠেকালো সে উষ্ণ আশ্রয়ে। আকুমিত এই ধাক্কায় দিব্য কিছুটা চমকে উঠল। নিজেকে সামলাতে পিছিয়ে গেল এক পা। চারদিকে তখন মুষলধারে বৃষ্টি নামছে। আকাশে ভেঙে পড়া ঝমঝম শব্দের উন্মাদনা। সেই প্রবল শব্দে অরণ্য ভেদ করেও দিব্য স্পষ্ট শুনতে পেল নবনীর ফোঁপানির শব্দ। মেয়েটা অঝরে কাঁদছে। দিব্য যখন অতি সাবধানে আলতো করে একটা হাত নবনী মাথায় রাখলো, তখন নবনী ধরা গলায় অভিযোগ করে উঠল, আপনি এখনো যাননি? কেন যাননি? আর আপনি কেন আমাকে সরি বলেছেন? হ্যাঁ, ভুল তো সব আমারই ছিল। আমি তো অনেক বড় অপরাধ করেছি। নবনী কাঁদছে। কান্না ধাক্কায় সে কথা ঘুরিয়ে বলতে পারছে না। দিব্যর কাঁধে হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, শান্ত হও। নবনী কম্পিত গলায় বলল, আমি আমি আসলে ভীষণ ভয় পেয়েছিলাম। এক অদ্ভুত আতঙ্ক আমাকে সারাক্ষণ তাড়া করেছিল। আমার মাথা তখন কিছুই কাজ করছিল না। আপনাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, অথচ আপনি কি অদ্ভুত নির্বিকার। কিন্তু আমার সারাক্ষণ দুশ্চিন্তা হয়। অদ্ভুত এক ছটফটানি কাজ করে মনের ভেতর। যখন শুনলাম দিয়াকে ওরা তুলে নেওয়ার চেষ্টা করেছে, তখন আমার যে কি লাগছিল তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার শুধু মনে হচ্ছিল দিয়া নিয়ে আমি অনেক দূরে কোথাও পালিয়ে যাই। ওকে এমন কোথাও লুকিয়ে রাখি যেন যেখানে কেউ ওর ক্ষতি করতে পারে না। সে ভয়ে থেকেই ওকে নিয়ে এখানে চলে এসেছিলাম। বিশ্বাস করুন, ও আমি ওকে বড্ড ভালোবাসি। ও কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমি শেষ পর্যন্ত কি করলাম? ওই ছোট্ট বাচ্চাটার সাথেই কত বাজে বাজে ব্যবহার করলাম। ও নিশ্চয় এখন আমাকে ঘৃণা করবে। আমি নিজেই হাতে সব নষ্ট করে ফেললাম। আমি কি করব? এক নাগারে কথাগুলো বলে নবনী আবারও কান্নায় ভেঙে পড়ল। দিব্য অস্থির হয়ে দাঁড়িয়েই রইল। সে ভেবেছিল নবনী হয়তো অভিমান করে চলে এসেছে, কিন্তু এই পরিস্থিতিটার কথা সে ভাবতেও পারেনি। দিব্য বলল, ইটস ওকে নবনী, আই এম সরি। আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি যে মনে মনে আমাকে নিয়ে এতটা আতঙ্কে ছিলে সেটা আমি ধরতেই পারিনি। তুমি চিন্তা করবে দেখে আমি বলিনি। বাড়িতেও কাউকে বলিনি, শুধু আব্বু জেনে ফেলেছিল। কিন্তু নবনী, আমি কি তোমাকে আগে বলিনি আমি আর সবার মতো শুধু মেয়ে দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করিনি? তাহলে তো আমি কাজের লোক রেখে দিতাম। আমার তো যথেষ্ট সামর্থ্য আছে। আমি অনেক ভেবেচিন্তে তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। আমার কাছে তুমি শুধু দেওয়ার জন্য প্রয়োজন নয় নবনী। নবনী নিজেকে কিছুটা সামলে নিল। দিব্যর বুকে থেকে মাথা সরিয়ে নিয়ে খানিকটা দূরে রেখে দাঁড়ালো। বৃষ্টির ঝাপটায় চোখ মুখ ধুয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আরো চোখের পানিতে একাকার। কঠিন গলায় সে বলল, দয়া করে আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভোলাবার চেষ্টা করবেন না। এ বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। দিয়ার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনি
কি সত্যি কোনোদিন মন থেকে আমার সাথে সংসার করতে পারবেন? এতদিনে ওই তো পারেননি। আপনি তো আপুকে ভালোবাসতেন, তাই না? নিজের পছন্দই তো তাকে বিয়ে করেছিলেন। তাকে কি সত্যি ভোলা সম্ভব? যদি নাই হয়, তবে আমাকে ওই মায়ায় জালে জড়ালেন কেন? আমি দিয়াকে কিভাবে ছেড়ে দিব? আমি যদি আপনার জীবন রাখতেই নাই পারি, তবে আমি আপনার কাছে প্রয়োজন ছাড়া আর কি? দিব্য চোয়াল শক্ত হয়ে এলো, হাতে মুষ্টি বদ্ধ করে অজান্তে গম্ভীর কণ্ঠে বলল, তোমার আপুকে পছন্দ করে বিয়ে করেছিলাম ঠিকই, তবে সেটা ছিল আর 10টা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ এর মতোই। স্ত্রী হিসেবে তাকে পূর্ণ মর্যাদা দিয়েছিলাম। হয়তো ভালোবাসতাম, আই রিপিট ভালোবাসতাম। তোমাকে বিয়ে না করলে অন্য কাউকে ঠিকই বিয়ে করতাম, তাকেও ভালোবাসতাম। জীবন তো আর থেমে থাকে না। নবনী চাকরি চকিতে চাইল দিব্যর দিকে। দিব্য মুখভঙ্গি এখন কঠোর। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে তার শরীর থেকে পানি কণা গড়িয়ে পড়েছে। তীক্ষ্ণ চোখে মলিন জোড়া স্থির হয়ে আছে নবনীর ওপর। নবনী সেই চোখে গভীরে চোখ রেখে কপাল কাপা গলায় প্রশ্ন করলো, এখন বাসে না? না হয় ধরলাম আমাকে আপনি ভালোবাসেন না, কিন্তু কাল যদি আমি মারা যাই, তখন কি হবে? আপনি কি আবার বিয়ে করবেন এবং কিছুদিন পর তাকেও ঠিক একইভাবে ভালোবাসবেন? কথাটা শোনা মাত্রই দিব্যর শিরা উপশিরায় যেন বিদ্রোহ শুরু করলো। জ্বালা ধরলো গায়ে। প্রচণ্ড রাগে চোখ দুটো মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করলো। আচমকাই একটানে নবনীকে নিজের বুকে একদম কাছে নিয়ে এলো। নবনীত এই আকম্মিতায় হকচকিয়ে গেল। দিব্য শক্ত হাতে বাঁধনে সে তখন দিশেহারা। দিব্য নিচু স্বরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি তোমার আপুর মতো একই কাজ করো, তবে প্রয়োজনে আমি ঠিক সেটাই করব। আর যদি মৃত্যুর আগ অবধি শুধু আমার থাকো, তাহলে আমি তোমার মৃত্যুর পর অবধি তোমার থাকবো। সে সময় যদি 100 বছর দীর্ঘ, তবুও আর আমি যেটা ভাবি সেটাই করা উচিত বলে মনে করি। আর কিছু কি তোমার জানা আছে? নবনী এই কথা অন্তিনিক অর্থ ধরতে পারল না, তবে কিছুটা আঁচ করতে পারলো। সে বোকা নয়। শিউরে উঠল ভেতরে ভেতরে। এমন কিছু কি শুনে ফেলেছে যেটা তার শোনা উচিত না। সে বিচলিত হয়ে ভাঙা গলায় বলল, কি? আপু কি করেছিল? কি এমন কাজ বলুন? চুপ করে আছেন কেন? নবনী মনে মনে দোয়া করতে লাগলো তেমন কিছুই যে তার শুনতে না হয়। দিব্য বিরক্ত কণ্ঠে বলল, বললে তুমি সহ্য করতে পারবে না নবনী, আর আমি সেটা বলতেও চাই না। তবে সত্যিটা হলো, তোমার আপুর সাথে আমার বৈবাহিক সম্পর্ক কখনোই তোমার আর আমার সম্পর্কের মতো ছিল না। সে কেবল পরিবারের চাপে আমাকে বিয়ে করেছিল। তোমার মতো করে এই সংসারটাকে আগলে ধরার চেষ্টায় সে কোনোদিনও করেনি। যা ছিল আমার তরফ থেকে ছিল। আমি তোমাকে এসব বলতে চাইনি, কারণ সে তোমার বোন। আর আমি অহেতুক কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। তুমি থাকলে আমার সাথে এভাবেই তোমাকে থাকতে হবে, এভাবে সংসার করতে হবে, এটাই বাস্তব। আর এটা তোমাকে মানতেই হবে। নবনী আহত গলায় বলল, আর আমি যদি না চাই, তবে কি অনায়াসে আমাকে ছেড়ে দেবেন? দিব্য উত্তর এগিয়ে গম্ভীর গলায় বলল, অনেক রাত হয়েছে, দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজেছো তুমি, শরীর খারাপ করবে। এবার ঘরে চলো। নবনী শুনল না। এক হাত দিয়ে দিব্য শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। তার চোখেও অস্বস্তিতা। দিব্য চোখে চোখ রেখে বলল, এত রহস্য কেন করেছেন আপনি? আমার প্রতিটি প্রশ্নের উত্তর চাই। আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, কাল রাতে ফোনে কেন ওভাবে বললেন যে আমি কোনো দিয়াকে নিয়ে এলাম? দিয়া আপনার মেয়ে, এটাই তো আপনার মূল কথা ছিল, তাই না? আমি ভুলটা কি করেছি? রিল্যাক্স নবনী, এতটা উত্তেজিত হচ্ছ কেন? নবনী ঝাঁঝালো গলায় উঁচিয়ে উঠল, তবে কি করব আমি? ও যদি একা আপনারই মেয়ে হয়, তবে আমার অবস্থা কোথায় বলুন? আমি কে? আম নবনী কথাগুলো আর পূর্ণতা পেল না। তার অবাধ্য ওষ্ঠ ধরে নালিশগুলো দিব্যর ওষ্ঠে নিবিড় সন্নিধ্য মাঝপথে থমকে গেল। মুহূর্তে সে আতঙ্কিত ছোঁয়ায় নবনীর সারা শরীর থরথর করে কেঁপে উঠল। ঝরমর করে পড়তে থাকা বৃষ্টির শব্দের মাঝে যেন সময় থমকে দাঁড়ালো। দিব্যর মুখ সরিয়ে নিতেই নবনী অফুরন্ত স্বরে পুনরায় কিছু বলার চেষ্টা করে, দেখুন আপ,
দিব্য পুনরায় একই কাজ করলো। তার পুরুষালী অষ্টধর দিয়ে দখল করে নিল নবনীর কোমল অষ্টজোড়া। তবে এবারের ছোঁয়া নিবিড়। নবনী সমস্ত শরীর যেন আশার হয়ে এলো। অজানা অবশেষে সে চোখ দুটো খিচিয়ে বুঝে ফেলল। দিব্য তাকে দু হাতে আলিঙ্গন করে এক মুহূর্তে সময় নেয়নি। তার একটি হাত লতার মতো নবনীর কোমরে পেঁচিয়ে তাকে আরো কাছে টেনে নিল। অন্য একটি হাতটি নবনীর বাগাল বেসামী পরিস্থিতি নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলো নবনী। তার হাতের মুঠোয় পিষ্ট হতে লাগলো দিব্য শার্টের কাপড়। অনামিকা যখন দিব্যকে বরাবর ঘরে এসে বাসার অনুরোধ করেছিল, দিব্য তার বিনিময়ের সঙ্গে মানা করে দিয়েছিল। ক্লান্তিকে অনামিকা ঘরে গিয়ে বসেছিল এবং কখন যে তার চোখ লেগে এসেছিল তিনি নিজেও টের পাননি। নবনী একটু চড়া গলায় আওয়াজ কানে যেতেই তার প্রাণটা ছুটে গেল। তাড়াঘড়ি করে বারান্দায় এসে দাঁড়াতেই উঠোনের মাঝে মেয়ের আর জামাইয়ের এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে তিনি প্রচণ্ড লজ্জায় পড়ে গেলেন। তবে সেই লজ্জার আড়ালে কোথাও যেন এক চিলেতে স্বস্তিও পেলেন তিনি। দ্রুত পায়ে আবার ঘরের ভেতরে চলে গেলেন তিনি। নবনীর মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে। লোকটা তাকে মারতে চাইছে আচমকায় শান্ত। নবনী ছটফট করে উঠতে দিব্য থামলো। নবনী কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধতস্থ করার চেষ্টা করলো। তারপর ঝাঁঝরালো গলায় বলল, খবরদার আর একদম আমাকে ছোবেন না, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। এভাবে দয়া দেখিয়ে মন খারাপের কোনো প্রয়োজন নেই আমার। ছাড়ুন আমাকে। কিন্তু দিব্য ওকে ছাড়লো না। ছটফট করতে করতে থাকা নবনী আরো শক্ত করে নিজের কাছে টেনে নিল। নবনী কপালে নিজের কপাল ঠেলিয়ে বড় করে একটি নিঃশ্বাস নিল। গভীর কণ্ঠে বলল, শুধু দিয়ার জন্য কল করা হলে আমি কেন একবার ওর সাথে কথা বলতে চাইলাম না। দিব্য তালুকদার মাঝরাতে নিজের শাশুড়িকে পর্যন্ত কল করে মিথ্যে বলেছে জাস্ট টু হিয়ার ইউ ভয়েস অফ আর মোমেন্ট। সাম ফিলিংস আর নেভার স্পাইকেন লাউড ইক। এবার বলো নবনী, এর মাঝে বোঝো বোঝো বলো নবনী। মনে হলো তার সর্বাঙ্গ যেন অবশ হয়ে আসছে। কাঁপতে থাকা পা দুটো আর শরীরে ভার সইতে পারছে না। বুকের ভেতর হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি। কলরব বিছানায় বসে অস্থিরভাবে উস্কো খুস্কো করছে। আজ রাতে তাকে বাইরে যেতেই হবে। অযথা নির্জানা তখন থেকে বইয়ের ওপর ঝুঁকে পড়ে আছে যে তার ঘুমানোর কোনো নামগন্ধই নেই। কলরব খানিকক্ষণ অসহায়ের মতো তাকিয়ে থেকে বিরক্ত মেশালো গলায় বলল, এত পরে কি হবে বলতো? একদিন তো সবাইকে মরতেই হবে। নির্জানা বই থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত গলায় জবাব দিল, তুমি নিজেও তো একদিন মরে যাবে, তো চাইলে এখনই গিয়ে মরতে পারো। কলরব মুখ বাঁকিয়ে বলল, কিছু বললেই একদম খই ফোটা মুখে। পড়াশোনা ছাড়া দুনিয়ার কোনো কাজ কি পারিস তুই? কিচ্ছু তো পারিস না। আর সব হাজিবাজি বাল পড়ে শেষেমেশে লাভটাই কি? নির্জানা এবার চোখ মুখ কুঁচকে বই থেকে মুখ তুলল। তীব্র বিরক্তিতে বলছি, নিজের ভাষাটা একটু সংযত করো। এসব কেমন ভাষা তোমার? তো কি বলবো, সামান্য এক ক্লাস টেস্ট কয়েক নাম্বার কম পেয়েছে বলে মানুষ ওইভাবে কাঁদে? এতটা সাইকোর মতো আচরণ কেউ করে? আমি আমার পুরো জীবনে কখনো এমন নাম্বার পাইনি। কলরব হো হো করে হেসে উঠল, আর আমি তো জীবনে কোনোদিনও তোর মতো এত নাম্বার পেয়েছি বলে মনে পড়ে না। আসলে এক নাম্বার পেয়ে কি আনন্দ পাস তোরা? আসল মজা তো যখন তুই 32 পাবি আর স্যার দয়া করে এক নাম্বার বাড়িয়ে তোকে 33 করে দেবে। সেই যে টেনে টুনে পাশ করার আনন্দ তার কোনো তুলনায় হয় না। নির্জানা বিরক্তি নিয়ে কলরবের দিকে তাকালো। কলরব তখন নিজের মনে হাসছে। ঠিক সেই মুহূর্তে ওর ফোনটা বেজে উঠল। ও পাশ থেকে অনন্ত ধৈর্য গলায় বলল, কি রে, তোর আসতে আর কতক্ষণ লাগবে? কলরব তৎক্ষণাৎ নির্জানার দিকে একবার তাকিয়ে কণ্ঠস্বর গম্ভীর করে ফেললো। বেশ আয়েশ করে বলল, আসলে শরীরটা খুব একটা ভালো লাগছে না রে, মনে হচ্ছে বেশ জ্বর এসেছে গায়ে। অনন্ত বলল, তোর মনে হয় তুই কি আসবি না? কিভাবে আসি বল, তোরা তো অবিবাহিত, তোরা কি বুঝবি বইয়ের মর্ম? টেনশন নিস না, তোর ভাবি আমার খুব যত্ন নিচ্ছে। এই জ্বরের মধ্যে আমাকে এক মুহূর্তে চোখে আড়াল করতে দিচ্ছে না। সে খুব
স্বামী ভক্ত সারাদিন চুমুর উপরে রাখে। তোরা একদম চিন্তা করিস না, বরং তোদের সবার এখন উচিত একটা করে বিয়ে করে ফেলা। অনন্ত ও বাস থেকে বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, শালা, তোকে রাতের বেলায় কে গাঁজা খাওয়ালো? এসব কি আজে বাজে বকছিস? তুই না গেলে গান কি আমরা নানি এসে গাইবে? তোর ভাবি শাকচুন্নি গিটগিটি পেতনি নাতনিদের হাত থেকেও আমাকে বাঁচিয়ে নিতে পারে। সে থাকতে কিসের চিন্তা? তুই এখন রাখতো, আমি ভীষণ মাথা ব্যথা করেছে। এইটুকু ঘুমিয়ে নি। ফোনটা রেখে দিতে কলরবের চোখে পড়ল নির্জানার ওপর। সে তখন রাগে চোখে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কলরব সেসবে একদমই পাত্তা না দিয়ে বরং গুনগুন করতে করতে ফোনটা বিছানা রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই ফোনটা আবারও বেজে উঠল। কলরব বের হচ্ছে না দেখে নির্জানা কৌতূহলবশত ফোনটা হাতে নিল। স্ক্রিনে অচেনা নাম্বার থেকে রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে মিষ্টি ভাষা নারী কণ্ঠে ভেসে এলো, কলরব, তুমি কি আজকেও একটু আমার সাথে দেখা করতে পারবে? আমার তোমার সাথে খুব জরুরি দরকার আছে। নির্জানা যেন আকাশ থেকে পড়ল। বুকটা কেমন কেঁপে উঠল তার। সে খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে বলেছেন? ওপাশ থেকে উত্তর এলো, আমি ইরা। এটা কি কলরবের নাম্বার নয়? আপনি কে? ইরা নামটা শোনা মাত্রই নির্জানা কানে যেন বিরক্ত তীরের মতো বিঁধল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এক অজানা আশঙ্কায়। ইরার বলা প্রত্যেকটি শব্দ তার মাথায় বারবার বাজতে লাগলো। আজকেও দেখা করবে? তার মানে কি কলরব নিয়মিত এই মেয়ের সাথে দেখা করে? নির্জানাও ভাবতে পারলো না। তার চোখের কোণাগুলো মুহূর্তেই ভিজে উঠল। ওপাশ থেকে আবারও সেই কণ্ঠস্বর ভেসে হলো, হ্যালো, শুনতে পারছেন? দেখুন, আমার মনে হয় না এটা ভুল নাম্বার। আপনি কি কুহু বলেছেন? নির্জানা কানের ওপাশে কথাগুলো পৌঁছালো ঠিকই, কিন্তু সে কোনো উত্তর দিতে পারল না। ঠিক সেই মুহূর্তে কলরব ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নির্জানাকে ওভাবে কানে ফোন ধরে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হলো। কপাল কুঁচকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কে ফোন করেছে? অভিক নাকি অনন্ত? নির্জানা হাতে থেকে ফোনটা ফসকে বিছানায় পড়ে গেল। কলরব এই আকম্মিতায় চমকে উঠল। কিছুটা বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, তোর মনটা কোথায় থাকে বলতো? ফোনটা এভাবে ফেলে দিচ্ছিস যেন তোর বাবার টাকায় সম্পদ। আর এভাবে আসিস কেন? কলরব নিচু হয়ে ফোনটা তুলে যেতে নির্জানা তাকে আঁকড়ে দিল। বেশ শান্ত গলায় প্রশ্ন করলো, তোমার এক্স কি বিয়ে হয়নি? কলরব চমকালো, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, না তো। যার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল সেই ছেলেটা শেষ পর্যন্ত ওকে ধোকা দিয়েছে, বিয়ে করেনি। মেয়েটা তো দুঃখে মরতেও গিয়েছিল। এখন অবশ্য একটু সুস্থ আছে, কিন্তু হঠাৎ এই কথা কেন? তাতে তোর কি? তুমি কি এখনো তার সাথে যোগাযোগ করো? কলরব বিরক্ত হয়ে বলল, কি সব আজে বাজে বলেছিস? হঠাৎই নির্জানা হাত বাড়িয়ে কলরবের গলার কাছে টি শার্ট খামচে ধরল। কলরব হকচকিয়ে গেল। এতক্ষণে তার নজরে পড়ল নির্জনার চশমার আড়ালে থাকা সেই টলমলে চোখ দুটো। জল ভরা তুল সেই দুটি চোখ যেন ফেটে পড়তে চাইছে। কলরব কিছু বুঝে ওঠার আগেই নির্জনা বলে উঠল, মিথ্যে কেন বলছো? তুমি আজও তার সাথে দেখা করো, ওকে সান্ত্বনা দিতে যাও, তাই না? বলো, কেন মিথ্যে বলো বললে? কলরব খুব সহজভাবে বলল, হ্যাঁ, আমি গিয়েছিলাম। কিন্তু বাকি কথাটুকু আর শেষ করতে পারলো না কলরব। তার আগেই নির্জানার ডান হাতটা সজোরে এসে আছড়ে পড়লো ওর গালে। নির্জানা চিৎকার করে উঠল, ছি কলরব, আমি ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। কিভাবে পারলে তুমি এটা করতে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না, সহ্য করতে পারো না। ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমি তো তোমার বিবাহিতা স্ত্রী। ন্যূনতম সম্মানটুকুও তো দেখাতে পারতে। বিয়ে শব্দটা পবিত্রতা কি তোমার কাছে এইটুকু তুচ্ছ? কলরবের মাথায় রক্ত চড়ে গেল। এদিকে বিনা অপরাধে এই অনাকাঙ্ক্ষিত চর, আর অন্যদিকে এমন কুরুচিপূর্ণ অভিযোগে, দুটো মিলিয়েই তার মেজাজ বিগড়ে গেল মুহূর্তে। নির্জানা বাহু খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে মারলি? তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমি দেখা করেছি, তাতে তোর সমস্যা কি? কলরবের এই স্বীকারোক্তি যেন নির্জানার বুকে বিষাক্ত
তীরের মতো বিঁধল। তার ভেতরটা এক মুহূর্তের জন্য যেন দুমুচড়ে গেল। পা দুটো টলমল করে উঠল। কেমন অবলীয় ছেলেটা সব স্বীকারোক্তি করে নিল। নির্জানা চোখে অশ্রু বাধা ভাঙল। সে ফুপিয়ে উঠতে কাপা গলায় বলল, মাঝে মধ্যে রাতে তুমি ঘরে থাকো না, অনেক রাতে বাড়ি ফেরো, আবার কখনো ফেরো তাও হয়তো জানি না। এই জন্য আমি ভাবতেও পারছি না কলরব, এসব করার আগে কি তোমার একবারও আমার কথা মনে পড়েনি? আমাদের সম্পর্কের কথা মনে পড়েনি? এমনকি কালকেও আমরা। আল্লাহ, তোমাকে আমার ঘৃণা করতে ইচ্ছে করেছে, আবার নিজের মুখে স্বীকার করেছো তুমি কি আসলেই মানুষ। কলরব হতভম্ব হয়ে গেল। হাত বাড়িয়ে কিছু বলতে নিলেই নির্জানা ছিটকে সরে গেল ওর কাছে থেকে। কলরব কিছু বলার জন্য মুখ খোলার আগে সে ডুকরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। নবনী যখন আলমারি থেকে দিব্যর পোশাক বের করে ওর দিকে বাড়িয়ে দিল, দিব্য তখন কিছুটা অবকাশী হলো। সে তো এবার আসার সময় সঙ্গে বাড়তি কোনো পোশাক আনেনি। নবনী ওর চোখের ভাষা পড়তে পারলো। মুচকি হেসে বলল, আমি জানতাম আপনি আসবেন, তাই বাড়ি থেকে আপনার কাপড় গুছিয়ে এনেছি, এতে অবাক হওয়ার কি আছে? দিব্য মৃদু হেসে পোশাকগুলো হাতে নিল। বলল, বা, ওই সব ঝগড়া আর উত্তেজনার মধ্যেও তুমি এসব মনে রেখেছিলে। তোমার বুদ্ধির জোর তো মানতেই হয়। আসলে প্রশংসা করার মতো। হ্যাঁ, কান টানলে যে মাথা আসে, এইটুকু সাধারণ জ্ঞান তো সবারই থাকে। দিব্যর কথার ধরনে খানিকটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। নবনী ওর ভাবভঙ্গি দেখে হেসে ফেললো। এরপর বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন দিয়ার দিকে একবার দৃষ্টি বুলিয়ে আলমারি থেকে নিজের জন্য একটি শাড়ি বের করলো। কিন্তু বের করার পরপরই সে খানিকটা বিপকে পড়ে গেল। এই ছোট্ট বাড়িতে অতিরিক্ত কোনো ঘর নেই। এখন দিব্যর সামনেই বা সে পোশাক বদলাবে কিভাবে? দিব্য পরিস্থিতিটা বুঝতে পেরে সহজ গলায় বলল, তুমি পোশাক বদলে নাও, আমি ততক্ষণ বাইরে অপেক্ষা করছি। নবনী মাথা নেড়ে সায় দিল। দিব্য ঘরে থেকে বেরিয়ে গেল। নবনীর শাড়ি বদলাতে খুব একটা সময় লাগলো না। দিব্য ঘরে ঢোকা মাত্রই সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। খুব খিদে পেয়েছে ওর, অন্তত এক কাপ চা তো খেতেই হবে। রান্নাঘরে ঢুকতেই নবনী দেখলো অনিকা সেখানে দাঁড়িয়ে আছে। মাকে দেখা মাত্র নবনী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। নিশ্চিন্তে এখন মেয়ে জামাইয়ের কানু নিয়ে এক গাদা কথা শোনাবে। নবনী মুখ গোমরা করে দাঁড়িয়েই রইল। অনেকে অবশ্য নিচু স্বরে জিজ্ঞেস করলেন, জামাই কি এখনো জেগে আছে? নবনী আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে শুধালো, তুমি এখনো ঘুমাওনি কেন আম্মু? অনেকে একটু দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে চাইলেন। বললেন, তুই কি খুব ঘুমানোর মতো কাজ করে এসেছিস আজ? এই পাগলামিগুলো কি সব সময় না করলেই নয়? যাকগে, সেসব কথা পরে হবে। এখন যেটা বলতে এসেছিস শোন। জামাই কিন্তু রাতে এক দানাও পেটে দেয়নি। খবরটা শুনে নবনী আকাশ থেকে পড়ল। চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, উনি কিছুই খায়নি কেন কে জানে? দুপুরেও কিছু খাইয়েছি কিনা কি একটা বিলম্বনাল। আমুর ঘরে কি এখন খাবার কিছু আছে? হ্যাঁ, রান্না তো করাই আছে। তুই বরং একটু গরম করে ঘরেই নিয়ে যা, আমি এখন শুতে যাচ্ছি। নবনী একটু বিরক্ত হয়ে বলল, আম্মু, তুমি কি স্পেশাল কিছু রান্না করনি? ওনাকে কি আমি এখন এসব সাধারণ খাবার দিয়ে খেতে দেব? অথচ আমাকে তো সারাদিন নীতি কথা শোনাও, আর এখন নিজের এসব করে বসে আছো। অনেকে আজ আর মেয়ের কথায় চটলেন না। সবকিছুর মাঝে তার খেয়াল ছিল না নবনী চোখের দিব্যর জন্য এই সামান্য উদ্যোগটুকুও দেখে তার মনটা প্রশান্তিতে ভরে উঠছে। তিনি একটু নরম হয়ে বলল, আচ্ছা বাবা, ফ্রিজ থেকে কিছু বের কর কিনা বল। নবনী তৎক্ষণাৎ বলল, আবার জিজ্ঞেস করছো কেন? জলদি বের করো, ঘরে কি ডিম আছে? অনেকা ফ্রিজের দরজা খুলে দেখতে দেখতে বললেন, মাংস তো রান্না করাই আছে, এমনকি বিরিয়ানিও আছে কিছুটা। নবনী আশ্বস্ত হয়ে বলল, ও তাহলে ওগুলোই বের করে দাও, আমি চটপট গরম করে নিচ্ছি। অনিকা ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে দিলেন। নবনীতা গরম করে প্লেটে সাজিয়ে দিব্যর সামনে রাখলো। জিজ্ঞেস করলো, আপনি যে কিছুই খাননি সেটাই একবারও আমাকে বলেননি কেন?
দিব্য মৃদু হেসে জবাব দিল, আসলে তেমন খিদে পায়নি তখন। আর তুমি বা কষ্ট করে এখানে খাবার আনতে গেলে কেন? আমাকে ডাকলে তো আমি গিয়ে খেয়ে নিয়ে পারতাম। নবনী আর তর্কে গেল না, শুধু সংক্ষেপে বলল, এখন খেয়ে নিন। দিব্য আর কথা বাড়ালো না। সত্যি বলতে দুপুরে ব্যস্ততায় খাওয়াটাই একদমই হয়নি তার। খিদে চোটে পেটে ভেতরটা হাহাকার করছিল। নবনী ওর সামনে ধীর স্থিরভাবে বসলো। দিব্য বিনা বাক্যে প্লেটের সবটা খাবার শেষ করলো, কিন্তু খাওয়া শেষ হতেই তার মনের এক কোণায় হঠাৎ অপরাধবোধের চড়া দিয়ে বসলো। নবনী তখন শান্ত মনে ঘুমান্ত দিয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। দিব্য ওর দিকে তাকিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো তো? নবনী মাথা নেড়ে সায় দিল, বলল, এখন গিয়ে খেয়ে নেব। দিব্য আর কিছু বলতে পারলো না, বিব্রত বোধ করলো। নবনীও চোখে ভাষা দেখে ঠিকই বুঝলো যে লোকটা মনে মনে বেশ লজ্জিত হয়েছে। সে চটপট প্লেটগুলো গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।